প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা গতি অধ্যায় অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায়ে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে গতির যে সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণের সাথে পরিচিত করে দিয়েছি। আশা করি তোমরা সেই সমীকরণগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করে ফেলেছো এবং সেই সমীকরণগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু ম্যাথ আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবে। আমার প্রতিটি কথাই তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, আমার বিশ্বাস যে তোমরা এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে খুব সহজেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো চলো আমরা দেখে নিই যে আজকে আমরা যে সমস্যাটা সমাধান করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমি একটু আমার মতো করে দিয়েছি এবং এটা তোমাদের একটা বোর্ডে আসা একটা প্রশ্নকে আমি জাস্ট একটু আমার মতো করে দিয়েছি এবং সেখান থেকে সম্ভাব্য কী কী প্রশ্ন হতে পারে। আসলে একটা উদ্দীপক থেকে আমরা উদ্দীপক পড়ে একটা উদ্দীপক থেকে বেশ কয়েকভাবেই প্রশ্ন করা যেতে পারে। তো বোর্ডে আসা বা বিভিন্ন স্কুলে আসা যে প্রশ্নগুলো রয়েছে তোমরা যদি একটু সেগুলো রিয়েলাইজ করে দেখো তাহলে দেখতে পাবে যে ওইখান থেকে আরও অন্য রকমের প্রশ্ন করা সম্ভব ছিল বা করা যেত। কিন্তু যেহেতু আমাদেরকে ম্যাথের জন্য গ এবং ঘ যে প্রশ্নটা দেওয়া হয় সেখানে আসলে দুটোই দেওয়া থাকে, এর বেশি তো আসলে ওইভাবে দেওয়া সম্ভব নয় একটা সৃজনশীলে। তো আমরা সেখান থেকে সম্ভাব্য আমি এই যে এখানে যে উদ্দীপকটা আছে, একটা বোর্ডের একটা উদ্দীপক ছিল এখানে, আমি জাস্ট এখানে নাম চেঞ্জ করেছি শুধু। তো এই উদ্দীপকটা থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে মোটামুটি আমি 1 2 3 4 5টা আইটেমের প্রশ্ন এখানে করেছি। তো এই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনাটা করব। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো আমার বিশ্বাস যে উপকৃত হবে। তো আমরা দেখি উদ্দীপকটা কি আছে। উদ্দীপকে রয়েছে যে 20 ms ইনভার্স 1 আদিবেগ নিয়ে সাকিব একটি বলকে খারাপ উপরের দিকে পাঠালো, অর্থাৎ সে বল খেলছিল, সে বলটাকে এমনভাবে ব্যাট করেছে যে বলটা সোজা উপরের দিকে উঠে গেছে এবং বলের বেগটা ছিল 20 ms ইনভার্স 1। ওকে, এরপর তো স্বাভাবিকভাবেই বলটাকে কট বিহাইন্ড বা তাকে বলটাকে ধরার জন্য কোনো একটা প্লেয়ার অবশ্যই বলটির দিকে এগোবে। তো ধরো ভারত বাংলাদেশের খেলা হচ্ছিল, সাকিব বলটা মেরেছে উপরের দিকে এত বেগ নিয়ে। সেই বলটাকে ধরার জন্য MS ধোনি 30 মিটার দূর থেকে 6 ms ইনভার্স 1 সমবেগ নিয়ে বলটিকে ধরার জন্য দৌড় শুরু করেছে। এখন এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে সেগুলো যেমন প্রথমটি হতে পারে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তারপর বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে বা কত সময় লাগবে, তারপর হচ্ছে বলটি কত সময় শূন্যে ভেসে থাকবে, অর্থাৎ এটাকে আমরা আরোভাবে বলতে পারি বলটির বিচরণ কাল বা বলটির উড্ডয়ন কাল কত বা বলটি কতক্ষণ শূন্যে ভেসে থাকবে। এই তিনটি কথাই একটা জিনিসকেই মিন করে, অর্থাৎ বলটা শুরু থেকে একেবারে কতক্ষণ পর্যন্ত মানে শূন্যের মধ্যে ভেসে থাকবে এই কথাটাই মিন করে। এরপর রয়েছে ধোনির পক্ষে বলটি ধরা সম্ভব হবে কিনা, মানে সে বলটা ধরতে পারবে কিনা, সাকিব আউট হবে কিনা। এরপর রয়েছে বলটি যদি সর্বোচ্চ উচ্চতা থেকে সোজা মাটিতে পড়ে তবে কত বেগে মাটিতে আঘাত করবে, অর্থাৎ বলটা যখন সোজা নিচের দিকে পড়বে, সর্বোচ্চ উচ্চতা থেকে সোজা নিচে পড়বে, তখন বলটা যখন মাটিতে পড়বে অবশ্যই একটা বেগ, শেষ বেগ প্রাপ্ত হবে এবং ওই বেগটা দিয়েই মাটিকে সে আঘাত করবে। সেটাই জানতে চাওয়া হচ্ছে যে কত বেগে মাটিকে আঘাত করবে। তো চলো আমরা প্রথম যে প্রশ্নটা রয়েছে, ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে যে উদ্দীপকটা দেওয়া থাকে সেই উদ্দীপকটাকে আগে আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং এই উদ্দীপকটা বোঝার পর এখানে কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোকে তোমরা যদি ফাইন্ড আউট করতে পারো বুঝে তাহলে তোমাদের জন্য যে ধরনের ম্যাথ দেওয়া হোক না কেন তোমরা খুব সহজেই সেটা করতে পারবে। তাহলে প্রথমেই আমরা একটু উদ্দীপকটা বুঝে নিই যে আসলে কি হলো। এখানে ঘটনা ঘটলো যে সাকিব বলটিকে 20 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করেছিল। ওকে, আর সেই বলটাকে ধরার জন্য MS ধোনি 30 মিটার দূর থেকে 6 ms ইনভার্স 1 বেগ নিয়ে দৌড় শুরু করলো। তাহলে তার পক্ষে বলটা ধরা সম্ভব হবে কিনা বা বলটি সর্বোচ্চ কত উচ্চতায় যাবে, তারপর বলটি কতক্ষণ শূন্যে বেঁচে থাকবে, তারপর বলটা যদি সোজা নিচের দিকে পড়ে এবং মাটিতে গিয়ে পড়ে তাহলে কত বেগে মাটিকে আঘাত করবে। এই প্রশ্নগুলোর আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তাহলে আমি তোমাদেরকে একটু বলে নিই, আমি গত ক্লাসেও বলেছিলাম যে এখানে আরও কিছু আমরা যে সূত্রগুলো ইউজ করবো সেটা আগে একটু দেখে নিই। এখানে আমাদের মেইনলি যে সূত্রগুলো ব্যবহার হবে A is equal to ut minus half gt square, অর্থাৎ কোনো একটা বস্তু যদি খাড়া উপরের দিকে উঠতে থাকে তাহলে
তার জন্য যদি উচ্চতা সংক্রান্ত এবং কত সময় ধরে সে উপরে উঠেছিল বা কত দূর গেল সেটা সম্বন্ধে কোনো প্রশ্ন করা হলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ উপরের দিকে উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তুর জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা কিন্তু এটা আসলে কোথা থেকে আসছে, আমরা এই সূত্রটা কিন্তু দেখিয়েছিলাম গতির জন্য s = ut প্লাস হাফ at স্কয়ার, এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম। এটা হচ্ছে অনুভূমিকভাবে, মানে ধরো রাস্তায় বা ধরো রোডে কোনো একটা গতিশীল বস্তুর জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি। কিন্তু যদি সেটা উপরের দিকে নিক্ষেপ করা হয় অথবা উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে তার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। যদি সেটা উপরের দিকে হয়, নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যদি সেটা উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে h = আমরা ব্যবহার করব ut প্লাস হাফ gt স্কয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব। খেয়াল করো, আমি এখানে ত্বরণ a লিখেছিলাম, কারণ গতিশীল একটা বস্তু যদি অনুভূমিকভাবে চলতে থাকে তাহলে তার জন্য একটা ত্বরণ থাকে, এই জন্য আমরা ত্বরণ অ্যাক্সিলারেশন ত্বরণ দিয়েছিলাম। কিন্তু যদি একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে অথবা নিচ থেকে উপরের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে অভিঘর্ষজ ত্বরণ থাকে, অর্থাৎ ত্বরণ সেখানে থাকে না, ওই ত্বরণ হিসেবে অভিঘর্ষজ ত্বরণ সেখানে কাজ করে। এই জন্য আমরা এখানে জি দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস এখানে প্লাস কেন? খুবই মজার কথা। তাহলে দেখো যে যখন বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন আসলে কি হয়, আমরা আসলে আসলে সবকিছু নিচের দিকে কেন পড়ে? কারণ পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে টানতে থাকে, এই কারণেই বস্তুটা নিচের দিকে পড়তে থাকে। তো আসলে আমরা টান বা আমাদের যে ওজন, এই ওজনের কারণেই আমরা নিচের দিকে আসতে থাকি। তাহলে সেটা ওজন সমান জানি হচ্ছে mg, অর্থাৎ এখানে এই যে জি রয়েছে, অর্থাৎ ওই বস্তুর ভরটাকে যদি আমরা অভিঘর্ষজ ত্বরণ দিয়ে গুণ করি তাহলে আমরা তার ওজনটা পাই। আর এই অভিঘর্ষ ত্বরণের কারণে বা অভিঘর্ষ বলের কারণেই কিন্তু একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে, এই জন্য আমার এখানে অভিঘর্ষ ত্বরণটা আসবে। কিন্তু যদি বস্তুটা উপরের দিকে যায় তাহলে অভিঘর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ পৃথিবী আমাদেরকে যে বলে টানে সেই টানের বিপরীতে আমরা কাজ করে উপরের দিকে উঠতে থাকি। এজন্য এখানে বিপরীত চিহ্ন মাইনাস ব্যবহার করা হয়, অর্থাৎ যেহেতু এটা অভিঘর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এই জন্য এখানে মাইনাস হয়েছে। আর এখানে যেহেতু নিচের দিকে পড়তেছে, অর্থাৎ অভিঘর্ষ বলের ডাকেই সে সাড়া দিচ্ছে, এই কারণে এখানে প্লাস হয়েছে। ওকে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য এই সূত্র, আর যদি সে নিচের দিকে পড়ে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। আর এটা করবো কখন? এটা হচ্ছে অনুভূমিকভাবে রাস্তায়, রোডে গতিশীল কোনো বস্তুর জন্য, বা আমরা যে হাঁটি বা দৌড়াই সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। ওকে, তাহলে এই সূত্রের সাথে পরিচিত করে দিলাম তোমাদেরকে। এখন আমরা প্রশ্নের দিকে যাব। প্রশ্নের দিকে হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? খুবই মজার কথা, একটু খেয়াল করো। ধরো এটা মনে করো সর্বোচ্চতা এখানে আমরা ধরে নিলাম, এখান থেকে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, বলটা উপরে উঠতে থাকবে, একটা পর্যায়ে গিয়ে সে আর উঠবে না, উপরের দিকে উঠবে না। তার মানে কি, যেখানে গিয়ে তার শেষ বেগটা 0 হয়ে যাবে সেখানে গিয়ে সে আর উপরে উঠতে পারবে না। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে কি, যেখানে গিয়ে আর সে উঠতে পারছে না। কেন উঠতে পারছে না? কারণ সেখানে তার শেষ বেগটা আস্তে আস্তে কমতে 0 হয়ে গেছে। 0 হয়ে যাওয়ার কারণে সে আর তার বেগ নাই, তার মানে সে সেখানে থেমে গেছে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার শেষ বেগটা 0 হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, যে আমরা যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে তাকে আগে থেকে একটা বেগ দিতে হয়, তা না হলে কিন্তু বেগ না পেলে কিন্তু সে উঠতে পারবে না। কথাটা খেয়াল রাখতে হবে যে আমরা যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে তাকে অবশ্যই একটা আদি বেগ দিয়ে নিক্ষেপ করব। তার মানে এখানে একটা মান থাকবে, অবশ্যই থাকবে, আদি বেগে একটা মান থাকবে। আর যদি আমরা বস্তুটাকে যদি বেগ নাই দিই তাহলে সে উপরে উঠবে না, যেখানে ছিল সেখানেই থাকবে। ওকে, তাহলে আমরা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার শেষ বেগটা 0 হয়ে যাবে, আর আদি বেগটা অবশ্যই তাকে একটা আদি বেগ দিয়েই উপরের দিকে নিক্ষেপ করা হবে, তাহলে আদি বেগ থাকবে এখানে। আর আরেকটা কথা বলে নিই তোমাদেরকে, যে কোনো একটা বস্তু যদি স্থির থাকা মানে হচ্ছে তার আদি বেগ 0। স্থিরের জন্য বস্তু যদি স্থির থাকলে আদি বেগ 0 হবে অবশ্যই। ওকে, তাহলে স্থির বস্তুর জন্য আদি বেগটা 0 হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করতে চাই, এই কথাটা আমি এই জন্য বললাম যে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শেষ বেগটা 0 হয়ে যায়। এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় সে উঠবে, এটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে এটার জন্য যদি আমরা সূত্র ব্যবহার করি তাহলে
আর আরো একটা জিনিস খেয়াল রাখবা, তোমরা দেখো এই ম্যাথটা করার জন্য আমাদের চেয়েছে কি এখানে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ h = হোয়াট, এটা চেয়েছে। এখন আমরা এখানে কিছু জিনিস পরন্ত এবং উপরে দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা এই জিনিসটা g এর মানটা আমাদের এটা মানে মাথায় রয়েছে, বা এটা আমাদের মুখস্থ একটা মান, এটা আমাদের কনস্ট্যান্ট একটা মান, মোটামুটি ভাবে আদর্শ মান, জি এর আদর্শ মান হিসেবে আমরা এটাকেই ধরে থাকি। ক্লাস 8 এ তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে জি এর আদর্শ মান হচ্ছে 9.8। মেরু অঞ্চলে এক রকমের, বিষুবীয় অঞ্চলে আরেক রকমের হয়ে থাকে, কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশন বা হিসাব করার জন্য এই 9.8 কে আদর্শ মান হিসেবে ধরি। ওকে, এটা আমাদের জানা আছে। আর কি দরকার আমাদের? আর ওই যে বললাম সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শেষ বেগটা 0 হয়ে যাবে, ms ইনভার্স 1। তাহলে দেখো যে এই তথ্য, তাহলে আদি বেগটা অবশ্যই দেওয়া ছিল এখানে। দেখো তোমরা এই আদি বেগটা নিয়ে বলটা উপরের দিকে ওঠা শুরু করেছিল, তাহলে আদি বেগটা অবশ্যই এখানে দেওয়া থাকবে, কারণ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আদি বেগ মাস্ট, এটা দেওয়া থাকবেই, না হলে তো সে উপরের দিকে উঠতেই পারবে না। তাহলে দেখো এই তথ্যগুলো আছে। আমরা আগে আমাদের খাতার ডান পাশে এই জিনিসগুলো আমরা লিখে নিব যে দেওয়া আছে, আমরা লিখে নিব দেওয়া আছে। এরপর এই যে এখানে আমরা এই তথ্যগুলো যে ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর এই তথ্যগুলো বা এখানে যে আমাদের এই জিনিসটা আছে, এই যে মানগুলো দেওয়া আছে, তোমরা দেখেছো, আমি অবশ্য গত ক্লাসে বলা হয়নি তোমাদের, সুভাগ অর্থাৎ 1 2 3 4 5, এই পাঁচটা রাশি কিন্তু আমাদের এই গতির যে সমীকরণ চারটা আছে, এই চারটা সমীকরণের মধ্যে এই পাঁচটা রাশি ঘুরে ফিরেই আসে। তাহলে দেখো এই সুভাগের মধ্য থেকে আমরা এখানে কিউ পেয়েছি ভি জি এইচ, এটা জানতে চাওয়া হচ্ছে। এখন এইচ এর জন্য অর্থাৎ উচ্চতার জন্য আমরা দুটি সূত্র জানি। একটা হচ্ছে আমরা এইচ ইকুয়াল টু, যেহেতু উপরে দিকে নিক্ষিপ্ত বস্তু, ইউটি মাইনাস হাফ জি জি টি স্কয়ার, এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2g এইচ। এই দুটো সূত্র আমাদের উচ্চতা বের করার জন্য, এই দুটো সূত্র আমাদের জানা আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যগুলোর মধ্যে থেকে কোন কোন তথ্যগুলো এই দুটো সমীকরণের মধ্যে সব থেকে ভালোভাবে আছে সেটা আগে আমাদেরকে বেছে বের করতে হবে। তাহলে দেখো এইচ জি ভি ইউ, এখানে যদি আমরা তাকাই, এখানে এইচ আছে, ইউ আছে, টি আছে, কিন্তু টি আমাদের এখানে দেওয়া নেই। অতএব আমরা এই সূত্রটা নিতে পারবো না, এখানে নিতে পারবো না। এরপরে দেখো এই পাশে এই জিনিসগুলো দেখো, এখানে সব আছে কিনা, ইউ ভি জি এইচ, এখানে মোটামুটি সবই আছে। আমরা এখান থেকে এইচ এর মানটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে যেহেতু তোমরা প্রথম দিকে আছো, অর্থাৎ এখনো তোমরা কেবল শুরু করেছো, এই জন্য তোমাদের কাজের সুবিধার্থে যে কোন সূত্র ব্যবহার করবো, সূত্র চারটা আছে, এই চারটার মধ্যে আমরা কোনটা এখানে অ্যাপ্লাই করবো বুঝতে সমস্যা হলে তোমরা আগে এই পাশে ডান পাশে যে তথ্যগুলো উদ্দীপকে দেওয়া আছে সেখান থেকে এই ডাটাগুলো এখানে ইনপুট দেবে। দেওয়ার পর তোমরা দেখবা যে এখানে কি কি আছে, এই সুভাগের কি কি আছে এখানে, তার মধ্যে থেকে কোন সূত্রটা আমরা ব্যবহার করলে মোটামুটি এই জিনিসগুলো সবই ওখানে পাবো, সেটা দিয়ে আমরা করব। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই জিনিসটা, এই তথ্যটা আমাদের সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করি। তাহলে দেখি কি আসে মান আমাদের। তাহলে দেখতে পাচ্ছি আমরা লিখবো যে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2g এইচ। ওকে, তাহলে দেখো এখানে ভি যেহেতু 0 বসাও, এখানে ইউ এর মান অবশ্যই দেওয়া ছিল কত 20, তারপরে স্কয়ার মাইনাস 2g এইচ, জি এর মানটা বসাতে পারতাম আমরা, সমস্যা নেই। পরের বারে কি করবো, আমরা এই 2g এইচটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এবারে নেগেটিভ ছিল, এই পাশে পজিটিভ হয়ে যাবে। 2g এইচ ইকুয়াল, এটা রুট করলে স্কয়ার করলে হবে এইরকম, বা আমরা এখানে অনলি এইচ কে রাখবো, এইচ ইকুয়াল টু এত ভাগ হচ্ছে 9.g এর মানটা বসিয়ে দিলাম, আর কি আমার এখানে 2 ছিল 2 ইকুয়াল। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মান আমরা এখানে পাবো। তাহলে আছে আমাদের কত আছে, এটা একটু ছোট করে নিই আমরা, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 200, তার মানে হচ্ছে 200 ভাগ 9.8, 200 ভাগ 9.8 ইকুয়াল আসছে আমার 20.4081 ইকুয়াল 20.41। এখানে আমরা 1 দিতে পারি কারণ এখানে 8 রয়েছে, এই জিরো বদলে আমরা 1 দিতে পারি, এত মিটার। সুতরাং দিয়ে এই ইকুয়াল এত মিটার, অর্থাৎ এই বস্তুটি, আমরা ক্যালকুলেশনটা আরেকবার দেখি, 200 ডিভাইড 9.8 ইকুয়াল, হ্যাঁ ঠিক আছে, এটা হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ বস্তুটা
সর্বোচ্চ 20.41 মিটার উচ্চতায় উঠতে পারবে, এরপর আর সে উঠতে পারবে না। এটাই হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা। ওকে, তাহলে এই আমাদের প্রথম ম্যাথটা গেল। এরপরে যেটা বলা হয়েছে যে বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত লাগবে। খুবই মজার একটা প্রশ্ন, সময় কত লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ডাটাগুলো এখানে দেওয়া আছে সেটা আগে ডান পাশে ইনপুট দেওয়া, তারপরে আমরা দেখব কোন সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তার মানে হচ্ছে t = হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। আর কি কি দেওয়া ছিল, তার একটা আদিবেগ দেওয়া ছিল 20 ms ইনভার্স 1, আর আমরা g এর মানটা আমাদের জানা আছে 9.8 ms ইনভার্স 2। তারপর আর কি দরকার আমার, v0 অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ এখানে কি চেয়েছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তার মানে কোথায় গিয়ে বলটা থেমে যাবে। তার মানেই হচ্ছে কোনো একটা বস্তু থেমে যাওয়া মানেই হচ্ছে তার শেষ বেগটা 0 হয়ে যাওয়া। আরও একটা সহজ টেকনিক মনে রাখতে পারো, থেমে যাওয়া মানেই হচ্ছে তার শেষ বেগটা 0 হয়ে যাওয়া। তাহলে শেষ বেগটা 0 হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে। অবশ্যই এককগুলো তোমরা অবশ্যই পাশে লিখবে, একক যদি পাশে না লিখো এখানে মার্ক কাটার চান্স থাকে। সো আমরা কোনো চান্স দিব না, মার্ক কাটবার মতো কোনো অপশন আমরা আমাদের প্রশ্নের উত্তরে রাখবো না। তাহলে দেখো এই তথ্যগুলো এখন আছে। এখন তোমরা আবার চিন্তা করো যে এই তথ্যটা কোন সূত্রটা, গতির যে সূত্রগুলো আমরা পড়েছি তার মধ্যে কোনটাতে এই মানে সবগুলো আমরা পেতে পারি। তাহলে দেখো আমাদের দরকার হচ্ছে টি এর জন্য। এখন টি এর জন্য চিন্তা করো, টি এর জন্য কি কি সূত্র আছে। টি এর জন্য বেশ কিছু সূত্র আছে, h = ut - ½ gt²। তাহলে এখানে দেখো h আবার লাগবে, h তো আমাদের দরকার নেই, h এখানে আমাদের মানটা দেওয়া নেই, সো আমরা h এ লাগবে। অথবা সরাসরি h এর জন্য যে সূত্রটা আছে সেটা দিয়ে করতে পারো। শর্টকাট টেকনিকও আছে, আমি একটু দেখিয়ে দিই। আগের অঙ্কটাতে দেখো যে সর্বোচ্চ উচ্চতার জন্য তোমরা সরাসরি সূত্র লিখতে পারো, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা h max = u²/2g। এই সূত্রটা তোমরা লিখতে পারো, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা h max, সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতার জন্য তোমরা এই সূত্রটা সরাসরি বসিয়ে, এমসিকিউ এর জন্য তোমাদের তো আসলে ওইভাবে সমীকরণ লিখে তারপরে ক্যালকুলেশন করে বের করার সময় তোমরা পাবে না। সেক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে সর্বোচ্চ উচ্চতার জন্য এই সূত্রটা বসিয়ে তোমরা সরাসরি ধরো যে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সলভ করতে পারবে। এত বড় একটা অঙ্ক তোমরা 5 সেকেন্ডের মধ্যেই সলভ করতে সক্ষম হবে যদি তোমরা এই ট্রিকটা বা এই সূত্রটা মনে রাখতে পারো। এটা আসলে কোথা থেকে আসছে, ওই যে ওই সূত্রটা থেকেই আসছে, অর্থাৎ v² = u² - 2g h এখান থেকে আসছে। তাহলে দেখো v0 হয়ে যাবে, মানে এটা u² - 2g h। এখন পরের লাইনটা কি হবে, এখন পরের লাইনটা 2g টাকে এই পাশে যদি নিয়ে আসো, অর্থাৎ 2g h = u²। পরের বার তুমি শুধু h টাকে এখানে রাখো, u²/2g, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তাহলে তোমরা সর্বোচ্চ উচ্চতার জন্য সরাসরি এই সূত্রটি বসিয়ে কাজ করতে পারো। এখন আমরা জানবো যে পরের নম্বরটায় যেটা ছিল যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, তাই না। বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তাহলে এটাকে আমরা করতে পারি এইভাবে, তথ্যগুলো দেওয়া আছে এখানে। জন্য আমরা এই সূত্রটা v = u - gt, অর্থাৎ যেহেতু সেটা উপরের দিকে উঠছে এই জন্য মাইনাস হবে এখানে। তার মানে কি সর্বোচ্চ উচ্চতা উঠে গিয়ে তার শেষ বেগটা 0 হয়ে যাবে, u - gt, বা gt = u, বা t = g/u/g। এটা হলো আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই সময়টা আমাদেরকে লাগবে। খেয়াল করো, এটাও কিন্তু তোমরা মনে রাখতে পারো। তোমরা যদি অনলি এই জিনিসটাই মনে রাখো তাহলে তোমরা প্রশ্নের এমসিকিউ হতে পারে যে কোনো একটা বস্তু এত আদিবেগ নিয়ে উপরে উঠছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে সেটা বের করো। সেক্ষেত্রে তোমরা সরাসরি এই সূত্রটি বসিয়ে দিতে পারো, অর্থাৎ t = u/g। এই সূত্রটি বসিয়ে তোমরা সরাসরি তোমার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করতে পারো। এখন আমরা যদি আমাদের এই তথ্যগুলো এখানে ইনপুট দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, তাহলে হচ্ছে এখানে মান বসিয়ে দাও। u এর মান দেওয়া ছিল 20, g এর মান হচ্ছে 9.8 ইকুয়াল, এটা এখন ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তাহলে আমরা করতে পারি 20 / 9.8 ইকুয়াল 2.040। তাহলে মান আসছে 2.0408 ছিল, পরের বার 2.041 দিতে পারো 1 সেকেন্ড, অতএব t = 2.1 সেকেন্ড, 2.041 সেকেন্ড। এটা আমরা
করতে পারি, খুব ইজিলি আমরা এই জিনিসগুলো করতে পারি। তবে এমসিকিউর জন্য তোমরা অবশ্যই মাথায় রাখবে খুব সহজে বের করার জন্য অল্প সময়ের মধ্যে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই সময়টা লাগে, অর্থাৎ U/G। এখন তোমাদেরকে আরেকটা জিনিস আমি শিখিয়ে দিব, অবশ্যই পরের অঙ্কটাতে আমাদের কাজে লাগবে, যে বলটি কত সময় শূন্যে ভেসে থাকবে। আমরা এটার সাথে ওটাকে সম্পৃক্ত করব, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তাহলে এখানে ছিল আমাদের এটা ছিল হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এখন একটা জিনিস তোমরা চিন্তা করো, যে একটা বস্তু যখন উপরে যাচ্ছে, ধরো এখান থেকে একটা বস্তুকে আমি উপরে নিক্ষেপ করলাম, ধরো এই লেভেল পর্যন্ত এসেছে, এসে সে আর উঠতে পারতেছে না, তার মানে কি সেই লেভেলটা 0 হয়ে গেছে। এই যে উঠতে আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি, উঠতে আমার সময় লাগে কত, t = অর্থাৎ এখানে আসতে তার সময় লাগে হচ্ছে এইটা, এখানে উঠতে তার সময় লাগে হচ্ছে U/G। এখন বস্তুটা এখানে কি থেমে থাকবে? অবশ্যই না, বস্তুটা অবশ্যই পৃথিবীর টানে অধিকর্ষ বলের কারণে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, তাহলে পড়তেও তার একটা সময় লাগবে। খেয়াল রাখবে যে এখান থেকে এই জায়গাটায় উঠতে যে সময় লাগে, ওইখান থেকে এই জায়গাটায় করতেও ঠিক একই সময় লাগবে, তাহলে এই পাশেও সময় লাগবে আমার t = U/G। এই দুটোকে যদি আমরা এক করে দেই, অর্থাৎ এই দুটোকে, অর্থাৎ উড্ডয়নকাল বা বিচরণকাল বা কত সময় ধরে সে শূন্যে ভেসে থাকবে সেটা বের করতে চাই, তাহলে কি করতে হবে, উঠতে কত সময় লাগলো এবং পড়তে কত সময় লাগলো, এই দুটো সময়কে যদি আমরা যোগ করি তাহলেই আমরা উড্ডয়নকালটা পেয়ে যাবো। তাহলে উঠতে এই সময় লেগেছে এবং নামতে এই সময় লেগেছে, তাহলে টোটাল ফলাফল আসতেছে আমার 2U/G। তাহলে এটাই হচ্ছে আমার উড্ডয়নকাল বা বিচরণকাল বা শূন্যে ভেসে থাকার সময়। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম, যে বস্তুটা কত সময় শূন্যে ভেসে থাকবে। তাহলে আমাকে জানতে হবে যে বস্তুটা একটা সময় নিয়ে উপরে উঠবে এবং একটা সময় নিয়ে সে নিচে নামতে থাকবে। তাহলে এই ওঠা এবং নামার এই যে দুটো সময় ছিল, এই সময় দুটোকে যোগ করলেই আমরা সে কতক্ষণ শূন্যে ভেসে থাকে বা কতক্ষণ শূন্যে বিচরণ করে বা তার উড্ডয়নকাল কত, সব অ্যান্সারটা এই একটার মধ্যেই চলে আসবে। ওকে, তাহলে এটাই হলো আমাদের উড্ডয়নকাল বা বিচরণকাল বা ভেসে থাকার সময়। এখন এটা কোত্থেকে আসছে? এই যে সূত্রটা আমরা লিখলাম, এটা তো আপনি চলে আসে নাই বা এমনি চলে আসে নাই, তাহলে সেটাকে আমরা একটু দেখি যে এটা কোত্থেকে আসলো। এটার ব্যাখ্যাটা একটু দিয়ে নিই আমি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে এবং করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি এই সূত্রটা চিন্তা করি, h = ut - ½ gt², আমরা উপরে দিকে নিক্ষিপ্ত, তাই মাইনাস হয়েছে এখানে। এখন দেখো যে আমি যে চিত্রটা এঁকে দিয়েছিলাম তোমাদেরকে, আমি চিত্রটা আরেকবার আঁকছি। দেখো যে ধরো এই লেভেলে বস্তুটা এখানে ছিল, এখানে গেছে, আবার এখান থেকে আবার নিচে আসছে। ধরো এই টোটাল উচ্চতা যদি আমার h হয়, এই টোটাল উচ্চতা যদি আমার h হয়, তাহলে এখান থেকে সে এই জায়গায় গেছে, আবার সে ওখান থেকে নিচে পড়েছে। তাহলে দেখো যে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি তার উচ্চতা কত, অর্থাৎ এইভাবে সে গেছে, গিয়ে আবার পড়েছে, অর্থাৎ এখান থেকে শুরু করেছে সেখানে সে আছে, তাহলে তার উচ্চতা কত প্রশ্ন যদি করি, তাহলে অ্যান্সার হবে কি, যেহেতু সে গিয়েছে আবার সে পড়েছে, অর্থাৎ যেখান থেকে গিয়েছিল সেখানেই চলে এসেছে, তাহলে তার উচ্চতা কত? অবশ্যই 0, কারণ এর মধ্যে তার ডিসটেন্স নাই। যদি এখানে থাকতো তাহলে h হতো, যদি এখানেই থাকতো, এখান থেকে গিয়ে এখানে আসে, তাহলে উচ্চতা h হবে। কিন্তু ওখানে তো নাই বস্তুটা, ওখানে কি করেছে, ওখান থেকে পড়ে আবার যেখান থেকে গিয়েছে সেখানে ফেরত এসেছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব বলে ভুল হবে। তাহলে সে এখন তার মধ্যবর্তী দূরত্বটা আসলে কত, সে এখন ছিল কোথায়, আবার আগে ছিল কোথায়, বা এখন আছে কোথায়, এই যে ডিসটেন্সটা এখন কত? তাহলে অবশ্যই 0, কারণ যেখান থেকে গিয়েছে সেখানেই ফেরত এসেছে, তাহলে অবশ্যই 0 হবে। তাহলে এই জায়গায় h এর মানটা হয়ে যাবে যখন 0 ইকুয়াল, তাকে অবশ্যই একটা আদিবেগ দেওয়া হয়েছিল, তাহলে আদিবেগের একটা মান অবশ্যই থাকবে এবং সে একটা সময় নিয়ে যাবে এবং আসবে, -½ gt²। পরের বার এই -½ gt এই পাশে নিয়ে আসলে তাহলে দাঁড়াবে ½ gt² = ut, বা এখান থেকে অনলি আমরা একটা উভয়পক্ষে যদি আমরা t দিয়ে ভাগ করে দিই, তাহলে এই পাশ থেকে একটা t চলে যাবে, এখান থেকে tটা চলে যাবে, আর এই g কে ওই পাশে পাঠাবো, এই হাফটাকে ওই পাশে পাঠাবো, তাহলে একটা t এখানে থাকে ইকুয়াল, এখানে এই t তো চলেই গেছে, একটা t চলে গেছে এখান থেকে, এই যে 2টা নিচে ছিল উপরে চলে যাবে, আর g এখানে গুণ অবস্থায় ছিল, ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার আসলে উড্ডয়নকাল বা বিচরণকাল। আমি তোমাদেরকে যেটা দেখালাম যে এখানে উঠতে সময় লাগে হচ্ছে U/G, আর নামতে সময় লাগে হচ্ছে
ইউ বাই জি। এই দুটা সময়কে যোগ করলে আমরা পেয়েছিলাম 2u বাই জি। এখানেও ঠিক তাই পেয়েছি। অতএব এইটা এখান থেকে এসেছে, বা এই জিনিসটা বা যে ফর্মুলাটা আমরা লিখলাম যে উড্ডয়নকাল বা বিচরণকাল, তার ফর্মুলাটা কিন্তু এখান থেকে এসেছে। ওকে, তাহলে এটাই হলো আমাদের তোমার উড্ডয়নকাল বা বিচরণকালের সময়। তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, আমাদের যে ম্যাথটা এখানে ছিল, তাহলে মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে খুব সহজেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কি ছিল এখানে আমাদের তথ্য কি দেওয়া ছিল? তথ্য দেওয়া ছিল হচ্ছে আমরা এখানে হচ্ছে টি এর মান চাওয়া হচ্ছে, ইউ আদিবেগ দেওয়া ছিল 20 ms ইনভার্স 1, তারপরে হচ্ছে জি এর মান আমাদের মুখস্থ মান 9.8 ms ইনভার্স 2, আর দরকার হচ্ছে আমাদের টি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ উড্ডয়নকাল কত সেটাই বের করতে বলা হচ্ছে। তাহলে 2 ইনটু 20 ডিভাইড 9.8, এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই হবে আমাদের উড্ডয়নকাল। তাহলে হচ্ছে 40 ডিভাইড 9.8, তাহলে আসবে হচ্ছে 4.081। আমরা কি এটাকে বের করেছিলাম? হ্যাঁ, ওখানে বের হয়েছিল 4.1 সেকেন্ড, অর্থাৎ এই সময়টা সে শূন্যে বেঁচে থাকবে, বা বলটি কত সময় শূন্যে বেঁচে থাকবে, এটা হচ্ছে আমাদের বিচরণকাল বা বলটি শূন্যে বেঁচে থাকার সময়। ওকে, আচ্ছা, এরপরে যে অঙ্কটা রয়েছে যে ধ্বনির পক্ষে বলটি ধরা সম্ভব হয়েছে কিনা, খুবই মজার আরেকটা অঙ্ক। এটাই হচ্ছে সবথেকে মজার অঙ্ক, যেটা আসলে বোর্ডে এসেছিল। এটাই আমরা এখন করব। এই জিনিসটা বা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে প্র্যাকটিক্যাল হতে হবে, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে এখানে আসলে কি হতে পারে। অর্থাৎ বলটা উপরে যাবে, উপর থেকে আবার নিচে আসবে, তাহলে বলটা যেতে আসতে সময় লাগবে অবশ্যই। সেই সময়টার মধ্যে ধ্বনি ধরো এখান থেকে 30 মিটার দূরে ছিল, 30 মিটার দূরে আছে, এবং সেখান থেকে সে 6 ms ইনভার্স 1 বেগ নিয়ে এই বলটাকে ধরার জন্য এই বলের নিচে আসার জন্য দৌড় শুরু করেছিল। তাহলে ধ্বনির এখান থেকে এই জায়গাটায় আসতে অবশ্যই একটা সময় লাগবে, আবার এই বলটা এখান থেকে উঠে আবার এখানে নিচে পড়তে তার জন্য একটা সময় লাগবে। এখন তোমাকে দেখতে হবে যে আমরা মনে করি যে বলটা পড়তে সময় লাগে t1, আর বলটি ধ্বনির এই জায়গাটায় আসতে তার সময় লাগে হচ্ছে t2 সেকেন্ড। আমরা এই দুটো জিনিস আগে বের করে নিই, বের করে নেওয়ার পরেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো যে আমরা এখন আমাদের এই কাজটা কিন্তু করা আছে, আমরা এর আগে এখানে করেছি বলটি কতক্ষণ শূন্যে ভেসে থাকবে, এই জিনিসটার কাজ আমরা এখানে করেছি অলরেডি। তাহলে এই t1 এর মানটা অলরেডি আমাদের বের করাই আছে। t1 এর মান আমরা পেলাম 4.081 সেকেন্ড, অর্থাৎ বলটা পড়তে এখান থেকে শুরু করে এই জায়গাটা ঘুরে আবার এখানে আসতে তার সময় লাগবে হচ্ছে এত সেকেন্ড। এখন আমরা বের করব যে ধ্বনির এখান থেকে এই জায়গা এই 30 মিটার দূরত্ব অতিক্রম করতে ওই বেগ দিয়ে কত সময় লাগে সেটা আমরা বের করব। তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে সমবেগের জন্য সূত্র হয় কি s = vt। তাহলে এই জায়গায় আমাদের দরকার কি t2 এর মান, অর্থাৎ t2 তাহলে লেখা যাবে কি s ভাগ v। তাহলে s এর মান দেওয়া ছিল 30 মিটার দূর থেকে সে দৌড়াচ্ছিল, এবং কত বেগ তোমার 6 বেগ নিয়ে দৌড়াচ্ছিল। তাহলে এখানে ক্যালকুলেট করলে আসবে আমার 5 ms ইনভার্স 1, অর্থাৎ সরি এটা সেকেন্ড হবে, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে ধ্বনি এই বরাবর আসতে সময় লেগেছিল 5 সেকেন্ড। এখন দেখো যে বলটা পড়তে সময় লাগে এটা, আর ধ্বনি এখান থেকে এই জায়গায় আসতে সময় লাগে কত 5 সেকেন্ড। তাহলে দেখো তো কে কোন কাজটা আগে হয়েছে, বলটি পড়ে যাওয়ার কাজটি কিন্তু আগে হয়েছে, আর ধ্বনি এখান থেকে এই জায়গায় আসতে সময়টা বেশি লেগেছে। তার মানে ধ্বনি বলটি পড়ে যাওয়ার পর এসেছে, তাহলে কি কনভেয়ার হবে বা বলটি তার পক্ষে ধরা সম্ভব হবে? অবশ্যই হবে না। তাহলে আমাদের এটার অ্যান্সারও হয়ে গেল যে ধ্বনি বলটি ধরতে পারবে না। তাহলে মেইন যে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে বলটা পড়তে কত সময় লাগে, আর ধ্বনির এই 30 মিটার থেকে এই জায়গায় আসতে 30 মিটার দূর থেকে এখানে আসতে মানে বল বরাবর আসতে তার কত সময় লাগে সেটা বের করতে হবে। বের করতে পারলেই কিন্তু দেখা যাবে যে যদি ধ্বনি আগে আসতো তাহলে সে বলটা ধরতে পারতো, ধ্বনি যদি বল পড়ার আগেই আসতে পারতো তাহলে বলটা ধরতে পারতো। আচ্ছা, এই গেল আমাদের। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, আসলে সময়ের সংকলন হওয়ার কারণে আমরা অত বিস্তারিত আলোচনা করতে পারছি না। আশা করি এর মধ্য দিয়ে তোমরা যদি একটু ভালো করে গণিত ক্লাস দেখো বুঝতে পারবে, করতে পারবে। এখন আমরা শেষ অঙ্কটা দেখবো যে বলটি যদি সর্বোচ্চ উচ্চতা থেকে সোজা মাটিতে পড়ে তবে কত বেগে মাটিকে আঘাত করবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু প্রথমে বলটির সর্বোচ্চ উচ্চতা আমরা বের করেছিলাম, ওখানে হয়তো 20 পয়েন্ট সামথিং বের হয়েছিল, আসলে অ্যান্সারটা আমার এখানে নেই, আমার কিন্তু নেই। তাহলে আমরা এখন কাজটা করবো কি যে বলটি সর্বোচ্চ কত বেগে মাটিতে আঘাত করবে সেই জিনিসটা বের করতে
বলা হচ্ছে। তাহলে এখানে আমরা যেটা করব যে আসলে সে বলটা কত উচ্চতায় উঠেছিল, আমরা কিন্তু এখানে পেয়েছিলাম 20 সামথিং পেয়েছিলাম, আমরা ধরে নিলাম সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 20। ওখানে একটা মান তোমাদের খাতায় তোমরা নোট করার সময় দেখবে, বা এই ভিডিওটা তোমরা একটু পিছিয়ে গিয়ে বুঝতে পারবে যে এখানে আমার এটা মানটা কত এসেছিল, সেই মানটা এখানে বসিয়ে দিলেই হবে। আমি ধরে নিলাম যে সর্বোচ্চ উচ্চতা 20, ওকে। তাহলে 20 মিটার, এবং এই 20 মিটার উচ্চতা থেকে বলটি নিচের দিকে পড়বে। অর্থাৎ ধরো যদি এরকম হয়, বলটি এখান থেকে এই জায়গায় এসে এখানে মাটিতে আঘাত করবে, এখানে এসে তার শেষ বেগটা কত হবে সেটাই হলো আমাদের অ্যান্সার, সেটাই আমাদের বের করতে হবে। এটা যদি আমরা বের করতে পারি যে কত বেগে মাটিতে আঘাত করবে, তাহলে এখানে তথ্য আছে আমার কি, এইচ আছে, এইচ হচ্ছে 20 মিটার, তারপর শেষ বেগ কত হবে সেটা আমাদের বের করতে হবে। আর এখানে দেখো বলটি যখন এই জায়গাটা ছিল, এখানে কিন্তু সে স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ এখানে 0। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি এখানে, এখানে যে সূত্রটা ব্যবহার হতে পারে সেটা হচ্ছে যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। খেয়াল করো এখানে আমরা প্লাস দিয়েছি, কেন, বলটা নিচের দিকে পড়ছে তাই আমরা প্লাস দিয়েছি। আর তাহলে ভি এর একটা মান আমরা পাবো এখানে ভি স্কয়ার ইকুয়াল টু আদি বেগ 0, তাই এখানে 0 2 × 9.8 ইনটু h এর মান ছিল হচ্ছে 20 ইকুয়াল, এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে আমাদের কি হয়, তাহলে 2 আর এটা গুণ করলে 40 ইনটু 9.8, পরে দেখি কত আসে। ইন্টু 9.8 ইকুয়াল 392 এটা আসে। কার মান আসে, ভি স্কয়ারের মান। আমাদের বের করতে হবে কি ভি এর মান, তাহলে কি করতে হবে, এটাকে রুট করে দিতে হবে। রুট করে দিলে কি আসে, আসলে এখানে এই ক্যালকুলেটরের অপশনটাই আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা পেয়েছি, রুট 392, তাহলে আসছে আমার 19.799 এত ms ইনভার্স 1, অর্থাৎ বস্তুটা এত বেগে 19.79 বেগে মাটিকে আঘাত করবে। তাহলে খেয়াল রাখবা যে যদি প্রশ্ন করা হয় কত বেগে মাটিকে আঘাত করবে, তখন তুমি বুঝতে পারবা যে আমরা উপর থেকে যদি সেটা পড়ে তাহলে কি হবে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্র দিয়ে করলে আমরা কত বেগে এটা মাটিকে আঘাত করবে সেই জিনিসটা আমরা পেয়ে যাব। তো আজকের মতো আমরা এখন আসলে আমাদের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। তোমরা অবশ্যই এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে করবে। আসলে ফিজিক্স মানে হচ্ছে বুঝে করা, এটা আসলে মুখস্থ করে বা বেশি বেশি পড়ে আমরা আয়ত্তে নিয়ে আসবো এটা করা যাবে না। আমাদেরকে যা পড়বো আমরা খুব ভালো করে বুঝে পড়বো, সূত্রগুলো বুঝে পড়বো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা উদ্দীপকটা বুঝতে হবে। উদ্দীপক যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে অঙ্কগুলো করা সম্ভব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।